অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দল। ভিডিও শুরুতেই বাংলাদেশের যুব ক্রিকেটারদের অভিনন্দন জানাই। গোটা টুর্নামেন্টে তারা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টে আমরা আশিকুর রহমান শিবলি, রাজ লিম্বানি, আজহার আওয়েসের মতো বেশ কিছু ইয়ং ট্যালেন্টদের দেখলাম, যারা ভবিষ্যতে তাদের সিনিয়র দলের হয়েও ঠিক এতটাই ভালো প্রদর্শন করার ক্ষমতা রাখে। আমি এই বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো বেশ মনোযোগ দিয়ে দেখি, কারণ এই টুর্নামেন্টগুলো থেকেই ভবিষ্যতের সিনিয়র দলের বেশ কিছু বড় তারকাকে আমরা দেখতে পাবো, এমনটা তো বলাই যায়, তাই না? এবং যখন কোনো আন্ডার-19 লেভেলে খেলা প্লেয়ার সিনিয়র দলের হয়ে খেলে, তখন সত্যিই ভালো লাগে। তখন মনে হয় এই প্লেয়ারটাকে তো আন্ডার-19 লেভেলে দেখেছিলাম, তখন তার মধ্যে প্রতিভা রয়েছে এমনটা মনে হয়েছিল, এবং সত্যি তারা সিনিয়র দলের হয়েও ভালো খেলছে, দেখেও ভালো লাগে। যাই হোক, তো আজকের এই ভিডিওতে এই অনূর্ধ্ব-19 এশিয়া কাপে এমন কিছু প্লেয়ারের কথা বলবো যারা দারুণ প্রদর্শন করেছেন, এবং যদি তাদেরকে সিনিয়র দলের হয়ে খেলানো হয় পরবর্তীকালে, এখনই নয়, তাহলে কিন্তু তারা সিনিয়র দলের হয়ে ঠিক এতটাই ভালো খেলবেন, এমনটা আশা রাখাই যায়। তো প্রথমেই যে প্লেয়ারের কথা বলবো তিনি হলেন আশিকুর রহমান শিবলি, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বাংলাদেশের হয়ে বা বাংলাদেশের মিস্টার কনসিস্টেন্ট বলা যেতেই পারে, বাংলাদেশের হয়ে আশিকুর রহমান শিবলি গোটা টুর্নামেন্টে যে প্রদর্শন করেছেন জাস্ট অসাধারণ। 5টা ইনিংস খেলেছেন তিনি, তার মধ্যে 4টে ইনিংসে 50+ রান করেছেন, 2টো সেঞ্চুরি এবং 2টো হাফ সেঞ্চুরি। গোটা টুর্নামেন্টে আশিকুর রহমান শিবলি 5 ইনিংসে করেছেন 378 রান, তার অ্যাভারেজ 126, দারুণ, 2টো সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি। এবং ওই ভারতের বিপক্ষে সেমিফাইনালে যদি তিনি রান আউট না হতেন, তাহলে হয়তো সেই ইনিংসও 50+ রানের ইনিংস খেলে দিতেন। দারুণ খেলেছেন আশিকুর রহমান শিবলি, এবং সবচেয়ে ভালো লাগলো তার শট সিলেকশন দেখে, দারুণ খেলেছে, মানে প্রত্যেকটা শটই যেন তার হাতে রয়েছে, ভরসা না বলা যেতে পারে। যদি আরেকজন ওপেনার ব্যর্থ হন, সেই জায়গা থেকেও দাঁড়িয়ে যেভাবে শিবলি ইনিংসগুলোকে বিল্ড করেছেন, প্রত্যেকটা ইনিংসে প্রায় সত্যি দারুণ খেলেছেন তিনি। এবং এই মুহূর্তে বাংলাদেশ দলে ওপেনার নিয়ে যে একটা সমস্যা রয়েছে, তার একটা সলিউশনও কিন্তু হতে পারেন আশিকুর রহমান শিবলি। তবে এই মুহূর্তেই যদি তাকে ডেবিউ করানো হয়, তাহলে খুব ভুল করা হবে, এমনটা আমার মনে হয়। কারণ ওই যে আন্ডার-19 লেভেল থেকে সিনিয়র দলে যাওয়ার যে ধাপ, তার জন্য অন্তত 2-3 বছর তো অপেক্ষা করতেই হয়, তাই না? যদি এখনই তাকে সুযোগ দেওয়া হয়, তাহলে ওই তানজিদ হাসান তামিমের মতনই কেস হবে। সমর্থকরাই তখন বলবে যে কি এত তাড়াতাড়ি একজনকে ডেবিউ করানো হলো, খেলতেই তো পারছে না। তবে শিবলির মধ্যে অবশ্যই প্রতিভা রয়েছে, যারা দেখেছেন তারা খুব ভালো মতনই জানেন। প্রত্যেকটা শট খুব ভালো পুল শট মারেন, খুব ভালো স্টেপ আউট করে শট মারতে পারেন। সুতরাং নিঃসন্দেহে ট্যালেন্টেড ক্রিকেটার, এবং দেখা যাক ভবিষ্যতে জাতীয় দলের হয়ে কবে সুযোগ পান এবং কেমন খেলেন। কবে সুযোগ পাচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেমন খেলবে তার উপর নির্ভর, মানে সেটা নির্ভর করছে তার ডেবিউটা কখন হচ্ছে। দেখা যাক কেমন খেলেন। 2 নম্বরে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতের বোলার রাজ লিম্বানি। রাজ লিম্বানি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তিনি 4টে ম্যাচ খেলেছেন, 4টে ম্যাচে তুলেছেন 12টা উইকেট, এবং সবচেয়ে দুর্দান্ত ব্যাপার যেটা, সেটা হলো নেপালের বিপক্ষে তিনি 7টা উইকেট তুলেছেন, 7 উইকেট হল। ভারতের কোনো বোলার বা ভারতের কোনো পেসার 7টা উইকেট তুলছেন, এমনটা আমরা মোহাম্মদ শামির ক্ষেত্রে দেখেছিলাম বিশ্বকাপের সেমিফাইনালে। ঠিক সেরকমই একটা জিনিস দেখেছি রাজ লিম্বানি যখন 7টা উইকেট তুলেছিলেন নেপালের বিপক্ষে, দারুণ বোলিং করেছিলেন। সবচেয়ে দুর্দান্ত তার ইনসুইং, যেভাবে বল ভিতরের দিকে ঢুকছে। ভারতীয় দলের হয়ে বুমরাকে আমরা অতটা সুন্দর ইনসুইং করতে দেখি, তবে বুমরার সাথে তুলনা আমি করছি না, কিন্তু আপনারা যদি না দেখে থাকেন হাইলাইটস দেখবেন, দারুণ বোলিং করছেন। মানে অফ স্টাম্পের অন্তত এতটা বাইরে থেকে বলটা পিচিং করিয়ে তিনি কিন্তু মিডল স্টাম্প বা লেগ স্টাম্প উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাহলে বুঝতে পারছেন কতটা ভালো সুইং করেন তিনি, ইনসুইং দুর্দান্ত। এবং সত্যি কথা বলতে এই মুহূর্তে তার দরকার নেই, ভারতীয় দলে এই মুহূর্তে কোনো পেসারের দরকারই নেই, মানে আন্ডার-19 লেভেল থেকে ডেবিউ করানো হবে কোনো দরকারই। সুতরাং তাকে তৈরি রাখা হোক, 4-5 বছর পর তিনি যদি ভারতীয় দলে সুযোগ পান, নিয়মিত হয়ে ওঠে, তাহলে অবশ্যই একজন বড় তারকা হয়ে উঠবেন, আশা রাখাই যায়। আমি ভেবেছিলাম নামান তিওয়ারি, তিনি আরেকজন ভারতের পেসার, মাহাতি পেসার, তিনি হয়তো সবচেয়ে বেশি উইকেট তুলবেন, এমনটা আমি ভেবেছিলাম, কিন্তু রাজ লিম্বানি দারুণ বোলিং করেছে। সুতরাং ভারতীয় দলে ভবিষ্যতে পেসার আরো আসছে, এবং রাজ লিম্বানি বা নামান তিওয়ারিরা কিন্তু বড় উদাহরণ। 3 নম্বরে যার কথা বলবো তিনি হলেন পাকিস্তানের আজহার আওয়েস, নাম্বার 3, 3 নম্বরে খেলেন, এবং 3 নম্বর জায়গা পাকিস্তানের, বুঝতেই পারছেন বাবর আজম বর্তমানে সেই জায়গায় রয়েছে। সুতরাং তার জায়গায় আজহার আওয়েসকে আনতে হবে এমনটা একেবারেই আমি বলছি না, কিন্তু এত ম্যাচিওর ইনিংস খেলেছেন তিনি। ভারতের বিপক্ষে যে সেঞ্চুরিটা করেছিলেন দারুণ। ভারতের বিপক্ষে পাকিস্তান প্রায় 250-র বেশি রান চেস করতে নেমেছিল, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটা উইকেট পড়ে যাওয়ার পর যে ইনিংসটা খেলেছেন অসাধারণ। ম্যাচিওরিটি এত বেশি কেন রয়েছে আমি বলছি,
তার কারণ হলো তার পার্টনার যিনি ছিলেন তিনি কিন্তু বেশ বড় শট খেলছিলেন, তিনি রিস্ক নিয়ে খেলছিলেন, স্টেপ আউট করে মারছিলেন, হ্যাঁ, এবং রিস্কি শট খেলছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আজান যেভাবে ধৈর্য ধরে ব্যাকফুটে খেলে গেলেন, তিনিও স্টেপ আউট করে মেরেছেন কিন্তু কোনো রকম রিস্ক ছাড়া, বা বলা যেতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তিনি নর্মালি মানে ক্রিজের মধ্যে দাঁড়িয়ে থেকে ব্যাকফুটে খেলেছেন যাতে রানটাও সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কোনো রকম রিস্ক নিয়ে তিনি আউটও না হয়ে যান। আজান আওয়েস দারুণ খেলেছেন। গোটা টুর্নামেন্টের কথা যদি বলি, 4 ইনিংসে তিনি 222 রান করেছেন, অ্যাভারেজ 111 এবং একটা সেঞ্চুরি রয়েছে, একটা হাফ সেঞ্চুরি রয়েছে। দারুণ খেলেছেন। পাকিস্তানের বাহাতি ব্যাটার আছে এই মুহূর্তে আছেন, তবে ভবিষ্যতের কথা যদি বলি 2-3 বছর পর, যেমন বিশ্বকাপের মঞ্চে আমরা এবার আব্দুল্লাহ শফিককে দেখলাম, সেরকমই যদি কোনো ট্যালেন্টেড ক্রিকেটারের কথা বলতে হয় ভবিষ্যতের কথা ভেবে, আজান আওয়েজ কিন্তু খুব ভালো একটা নাম। সুতরাং আশা রাখাই যায় পাকিস্তানের হয়ে যদি সুযোগ পান আজান অবশ্যই ভালো খেলবে। এই লিস্টে 4 নম্বরে আমি যার কথা বলবো বাংলাদেশের পেসার মারুফ মৃধা। মারুফ মৃধার আগে পরিসংখ্যানটা বলিনি, তিনি 4টে ম্যাচ খেলেছেন, 4 ম্যাচে তুলেছেন 10টা উইকেট, তার বোলিং অ্যাভারেজ 11.40, মাত্র 11 বোলিং অ্যাভারেজ, যথেষ্ট ভালো। এবং মারুফ মৃধার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার যেটা, সেটা হলো তার অ্যাগ্রেশন। একজন তরুণ ক্রিকেটার, 19 বছর বয়সও না যার, তার মধ্যে যে অ্যাগ্রেশন দেখলাম যেটা খুব ভালো লাগলো। শ্রীলঙ্কার একজন পেসারের মধ্যেও অ্যাগ্রেশনটা দেখেছি এবং মারুফ মৃধার মধ্যেও দেখলাম। অনেকে বলে যে অতিরিক্ত অ্যাগ্রেশন দেখানো ভালো নয়, অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয় কি হবে, কিন্তু একজন পেসারের একটা বড় অস্ত্রই কিন্তু অ্যাগ্রেশন। একজন পেসারের গতি যতটা গুরুত্বপূর্ণ, অ্যাগ্রেশনটাও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমি দেখি মোহাম্মদ সিরাজ অতিরিক্ত অ্যাগ্রেশন দেখান, সেলিব্রেট করেন, সেরকম ভাবে হুঙ্কার দেন, অনেকে পছন্দ হয় না। আমি জানি না কেন। অ্যাগ্রেশন ফাস্ট বোলারের একটা অংশ, অ্যাগ্রেশন দেখাবে না ফাস্ট বোলার তো কি দেখাবে? যখন কোনো এলবিডব্লিউর অ্যাপিল করেন কোনো পেসার, আম্পায়ার তো কিছুটা সময় তো নেন হাত তোলার জন্য, তাই না? সেই সময়টা যে অ্যাপিল এবং তারপরে ওই হাত তোলার পর যে সফলতা, তার যে উচ্ছ্বাস, এটা পেস বোলাররা না দেখালে আর কি দেখাবেন? সুতরাং সেই অ্যাগ্রেশন দেখে খুব ভালো লাগলো। এবং একজন বাহাতি পেসার, বাহাতি অপশন রয়েছে, শরীফুলকে আমরা এই মুহূর্তে বাংলাদেশের দলে দেখেছি বাহাতি পেসার হিসেবে। মুস্তাফিজুর রয়েছেন কিন্তু অ্যাগ্রেশন তো মুস্তাফিজুর সেরকম কখনো দেখান না, কিন্তু মারুফ মৃধা ভালো অপশন, তার লাইন লেন্থ খুব ভালো, ভারতের বিপক্ষে ভালো বোলিং করেছেন এবং ফাইনালেও আমরা দেখলাম ভালো বোলিং করেছেন। সুতরাং ভবিষ্যতে বাংলাদেশে পেসার তৈরি হয় না, বাংলাদেশের মিরপুরে খেলে খেলে পেসার আমরা দেখতে পাই না, শুধু এই স্পিনার। সেই জায়গাতে দাঁড়িয়ে মারুফ মৃধার মতন পেসার বা বর্তমানে তানজিম সাকিব, শরীফুল, এরা কিন্তু ভবিষ্যতে অবশ্যই পেস বোলিং ডিপার্টমেন্টে বড় ভরসা হয়ে উঠতে পারে। সুতরাং মারুফ মৃধা যথেষ্ট ভালো খেলেছে। এই লিস্টে 5 নম্বরে আমি রেখেছি আরশিন কুলকার্নিকে। এই ভারতীয় দলের একমাত্র প্লেয়ার আরশিন কুলকার্নি, যাকে আগামী 2-3 বছরের মধ্যে ভারতীয় দলে আনা যেতে পারে। আর কোনো প্লেয়ারকে এই মুহূর্তে ভারতীয় দলে আনতে হবে বা 2 বছরের মধ্যে আনতে হবে এমনটা নয়, দরকারই নেই। আন্ডার 19 লেভেল থেকে কোনো প্লেয়ার যদি খুব তাড়াতাড়ি ভারতীয় দলে এসে থাকেন, একটা উদাহরণ শুভমান গিল, আর একটা উদাহরণ পৃথ্বী শ, কিন্তু প্রথম দিকে তারা যে খুব ভালো খেলেছিলেন এমনটা নয়, এবং তারপর থেকে আমরা দেখেছি কিছুটা সময় দেওয়া হয়েছে। জয়সওয়ালকেও 1-1.5 বছর পর ভারতীয় দলে আনা হয়েছে। সুতরাং সেটাই ভারতীয় দল করে, ম্যানেজমেন্ট করে। কিন্তু ওই যে 2 বছর পর ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলার জন্য তৈরি হয়ে ওঠা, যেমনটা আমরা আজকে দেখলাম সাই সুদর্শনের ক্ষেত্রে, প্রথম ম্যাচে দারুণ খেললেন। সুতরাং সেই ধাপটা পেরোতে হবে এবং আরশিন কুলকার্নিকে যদি এই 2-3 বছর খুব ভালো মতো গ্রুম করা হয়, তিনি কিন্তু ভারতীয় দলের নিয়মিত একজন পেস বোলিং অলরাউন্ডার হয়ে উঠতে পারে। আরো আমি এই কারণে বলছি যে তাকে 2 বছর পর দরকার, তার কারণ হলো তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার এবং হার্দিক পান্ডিয়া তার কোনো রিপ্লেসমেন্ট নেই, আমরা যেটা জানি। এবং আমি বহুদিন বলেছি, আমি বারবার এই আরশিন কুলকার্নির প্রসঙ্গটা এনে এনে বলেছি, দারুণ অলরাউন্ডার হয়ে উঠতে পারেন, পেস বোলিং অলরাউন্ডার, জেনুইন পেসার। মানে এমন নয় যে ওই 2-3 ওভার পার্ট টাইম করে দেবেন, এমনটা নয়, জেনুইন পেসার। এবারে টুর্নামেন্টে তার পরিসংখ্যান যদি বলি, ব্যাট হাতে 4 ইনিংসে 138 রান করেছেন, 69 অ্যাভারেজ, একটা হাফ সেঞ্চুরি রয়েছে এবং বল হাতে 4 ম্যাচে 4টে উইকেট তুলেছেন এবং যথেষ্ট ভালো বোলিং করেছেন। অল ওভার ব্যাটিং বোলিং দুটো সমান তালে করা একজন পেস বোলার অলরাউন্ডার হিসেবে খুব ভালো অপশন আরশিন কুলকার্নি। প্লাস ব্যাটিং করতে আসেন তিনি ওপেনার হিসেবে, এবং পেসার মানে ওপেনার হিসেবে আসেন, তাকে কিন্তু মিডল অর্ডারে ট্রাই করা যেতেই পারে। এই মুহূর্তে ভারতীয় দলে ওপেনারের অপশন খুব একটা বেশি নেই, 2-3 বছর পরও থাকবে না, কিন্তু ওই মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়ার জায়গায় বা ওই যে জায়গাটা তিনি দখল করে নিয়েছে, তাকে ফিনিশার রূপেও ট্রাই করা যেতে পারে। খুব খারাপ অপশন কিন্তু আরশিন কুলকার্নি হবেন না। সুতরাং বড় নাম হতে চলেছে যদি ঠিকঠাক তাকে গ্রুমিং করা হয়। আগামী 2 বছরের মধ্যে ডেবিউ করানোর দরকার নেই, 2 বছর 3 বছর পর 2026-27 বা পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনা করে, বিশ্বকাপের কথা ভেবে যদি তাকে এই মুহূর্তে রেডি করা হয়, খুব ভালো অপশন হতে চলেছেন আরশিন কুলকার্নি। এরপরে যার কথা বলবো তিনি হলেন বাংলাদেশের আরিফুল ইসলাম।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুটো উইকেট পড়ে যাওয়ার পর তিনি নেমে যে ইনিংসটা খেলেছিলেন দারুণ, ওই জায়গা থেকে একটা ম্যাচ জেতারও ইনিংস খেলেছিলেন। দেখুন ভারতের বিপক্ষে একটা লো স্কোর চেস করতে, লো স্কোর ছিল না, 180-র উপর টার্গেট ছিল, সেই রানটা চেস করতে নেমেই যখন দুটো উইকেট পড়ে যায়, প্লাস তারপর আরো একটা উইকেট পড়ে গেছিল এবং তিনি শিবলি ছিলেন, কনসিস্টেন্ট ব্যাটার বাংলাদেশের শিবলি, তিনিও আউট হয়ে গেছিলেন। সেই জায়গাতে দাঁড়িয়ে যে ইনিংসটা খেলেছিলেন আরিফুল দারুণ, মানে ভারতের বিপক্ষে ইনিংসটা খেলেছিলেন, তা সত্ত্বেও আমি বলবো যে আসলেই দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন তিনি। এবং আরিফুল ইসলাম আসলে অনূর্ধ্ব-19 লেভেলেও বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার, আগের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপও তিনি খেলেছেন। তার যদি আমি আন্ডার-19 লেভেলের পরিসংখ্যানের কথা বলি, 37টা ম্যাচ খেলেছেন, 35 ইনিংসে 1071 রান করেছেন, অর্থাৎ আন্ডার-19 লেভেলেই 1000 রানের গন্ডি পেরিয়েছেন। সুতরাং অনূর্ধ্ব-19 লেভেলে বেশ ভালো খেলেছেন এতদিন ধরে, 3টে সেঞ্চুরি রয়েছে, 2খানা সেঞ্চুরি তিনি আগের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে করেছিলেন, সাউথ আফ্রিকার বিপক্ষে তার একটা সেঞ্চুরি রয়েছে, 33-এর অ্যাভারেজ। সুতরাং অল ওভার আরিফুল কিন্তু বেশ ভালো একটা অপশন হতে পারে আরিফুল ইসলাম। এবার আবারও আমি বলবো যে এই মুহূর্তে ডেবিউ করানোর দরকার নেই এবং উচিত না। বাংলাদেশ বোর্ড এই যে তরুণ ক্রিকেটারদের যাদের ডেবিউ করায়, তাদের ওই ঘরোয়া ক্রিকেটের ওই মাঝের সময়টা, আন্ডার-19 লেভেল থেকে জাতীয় দলে আসার মাঝের যে ধাপ, সিনিয়র টিমে আসার মাঝের যে ধাপ, ওইটা ঠিক মতন কাটাতে হবে, তাহলেই কিন্তু আরিফুল বলুন বা শিবলি এরা বড় ক্রিকেটার হয়ে তারপরে বাংলাদেশ দলে আসতে পারবে। আন্ডার-19 প্লেয়াররা বাংলাদেশ দলে আসার পর, সিনিয়র দলে আসার পর হারিয়ে যান, এই কথাটা প্রচলিত আছে। কেন হারিয়ে যান? কারণ এই মাঝের সময়টা ঠিকঠাক গ্রুম করা হয় না তাদের। ভারতীয় দলে এই সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই মাঝের সময়টা ঘরোয়া ক্রিকেটে খুব ভালো মতন গ্রুম করা হয়। ওই 2 বছর তুমি যদি ভালো খেলো, 2-3 বছর, তাহলে তুমি টিকে যাবে, হয়তো আরো অপেক্ষা করো, আরো খেলো, তারপরে আসবে। এবং জয়সওয়াল তো এই 2 বছর ভালো খেলেছিলেন, রঞ্জিতে ভালো খেলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছিলেন, আইপিএলে ভালো খেলেছিলেন, তারপরে এসেছেন এবং কাঁপাচ্ছেন এই মুহূর্তে। এই 2 বছরের সময়টা কিন্তু এদের পিছনে সময় দিতে হবে। তাড়াতাড়ি ডেবিউ করে দিলাম, সে হারিয়ে গেল, তাহলে কি লাভ, তাই না? সুতরাং আরিফুল বলুন বা শিবলি, এদেরকে কিন্তু নজরে রাখতে হবে। এখন ডেবিউ করানো একেবারেই নয়, 2 বছর পর হোক, এবং এই 2 বছর ঠিকঠাক তাকে চোখে চোখে রাখাও, কারণ এরা অবশ্যই বড় ট্যালেন্ট। লাস্ট যার কথা বলবো তিনি হলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ জিশান। প্রথমত তার যে হাইট রয়েছে সেটা আমার বেশ আকর্ষণীয় লাগলো, একজন ডানহাতি পেসার, অতিরিক্ত কিছু বাউন্স পাচ্ছেন মোহাম্মদ জিশান। তিনি 4 ম্যাচে করেছেন, 4 ম্যাচে 10টা উইকেট তুলেছেন। আচ্ছা, আরিফুলের পরিসংখ্যান আমি বলতে ভুলে গেছিলাম, 4 ইনিংসে 184 রান করেছেন, 2খানা হাফ সেঞ্চুরি রয়েছে, 46-এর অ্যাভারেজ, ভালো। এবং জিশানের কথা যদি বলি, জিশান 4 ম্যাচে 11টা উইকেট তুলেছেন, তার অ্যাভারেজ 10.81, 10-এর অ্যাভারেজে বোলিং করেছেন, খুব ভালো। ভারতের বিপক্ষে 4টে উইকেট তুলেছিলেন, নেপালের বিপক্ষে মেবি 6টা উইকেট তুলেছিলেন। সুতরাং অল ওভার খুব ভালো বোলিং করেছেন, তার হাতে গতি রয়েছে, স্লোয়ারটা ভালো মতন দিতে পারেন এবং উচ্চতা রয়েছে, ভালো বাউন্স আদায় করতে পারেন। সুতরাং অবশ্যই ভালো অপশন মোহাম্মদ জিশান। এবার দেখা যাক শাহিদ আফ্রিদি যেভাবে আন্ডার-19 লেভেল থেকে দুর্দান্তভাবে উঠে এসেছিলেন, এই জিশান বলুন বা আমির বলে আরো একজন পেসার রয়েছেন পাকিস্তানের বাহাতি পেসার, এদেরকে কিন্তু এবার পাকিস্তানকে তুলে আনতে হবে। পাকিস্তানে প্রচুর পেসার উঠে আসেন, এটা তো আমরা ছোটবেলা থেকেই শুনেছি, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের পেসার অন্তত বিশ্বকাপের মঞ্চে যেটা দেখেছিলাম একেবারেই ঠিকঠাক হয়নি। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আকরম বা ইউনিস বা ইমরান খান, তাদের লেভেলের মতন পেসার কিন্তু এবার পাকিস্তানকে প্রডিউস করতে হবে, কারণ তারা এতদিন করে এসেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই জিশান কিন্তু খুব ভালো অপশন, খুব ভালো বোলিং করেছেন। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সুতরাং এই 7 জনের কথা আলাদাভাবে বললাম, তারা খুব ভালো খেলেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে। এছাড়াও আরো নির্দিষ্ট কিছু প্লেয়ারের নাম যদি বলতে হয়, তাহলে পাকিস্তানের আরেকজন ছিলেন সাদ বাইক, তিনি ভালো খেলেছেন। এছাড়া আফগানিস্তানের জামশিদ জাদরান, ভারত পাকিস্তান বাংলাদেশের 3 জনের কথা বললাম, কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান তারাও খেলেছে। আফগানিস্তানের এরকম একজন জামশিদ জাদরান, তিনি যথেষ্ট ভালো খেলেছেন। এই 2জন ব্যাটার। এবং বোলারদের কথা যদি বলি, তাহলে বাংলাদেশের আরেকজন রয়েছেন পারভেজ রহমান জীবন, স্পিনার, তিনিও ভালো বোলিং করেছেন। এছাড়া পাকিস্তানের উবেইদ শাহ, তিনিও 4 ম্যাচে 10টা উইকেট তুলেছেন। ইউএই ধ্রুব পারাসার, তিনি ভালো বোলিং করেছেন, 10টা উইকেট তুলেছেন। শ্রীলঙ্কার শুরুতেই বললাম, শ্রীলঙ্কার একজন পেসার খুব অ্যাগ্রেশন দেখিয়েছেন, গারুকা সাংকেত, তিনিও 3 ম্যাচে 7টা উইকেট তুলেছেন। সুতরাং প্রচুর তরুণ ক্রিকেটারকে আমরা দেখেছিলাম, যারা কিন্তু ভবিষ্যতে বড় তারকা হয়ে উঠতে পারে যদি ঠিকঠাক গ্রুম করা হয় এবং ঠিকঠাক সুযোগ দেওয়া হয়। ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের দিই, ঠিক আছে? 2017 সালের যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ছিল, সেবারে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান। অনেকে হয়তো জানেন না, এশিয়া কাপে, আন্ডার-19 এশিয়া কাপে আফগানিস্তানও কিন্তু একবার চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেই আফগানিস্তান দলের কয়েকজন প্লেয়ারের নাম বলছি, ঠিক আছে? ক্যাপ্টেন ছিলেন নবীন উল হক, চেনেন নিশ্চয়ই নবীন উল হক। এছাড়া সেই দলে ছিলেন রহমানুল্লাহ গুরবাস, নবীন গুরবাস, ইব্রাহিম জাদরান,
মুজিবুর রহমান, আজমাতুল্লাহ ওমারজাই, ইকরাম আলী খিল। 6টা এমন নাম বললাম যারা এবারের ওডিআই বিশ্বকাপে খেলেছেন আফগানিস্তানের দল। তাহলে পরিকল্পনাটা দেখুন, 2017 সালে যে প্লেয়াররা অনূর্ধ্ব-19 এশিয়া কাপে জিতেছিল সেই প্লেয়ারদের নিয়েই বানানো আফগানিস্তান দলটা এবারের ওডিআই বিশ্বকাপে দারুণ প্রদর্শন করেছে। এই যে অনেকেই আমরা অবাক হচ্ছিলাম যে এবারে আফগানিস্তান এত ভালো কি করে খেললো, এটা কিন্তু তাদের 6 বছর আগের একটা এশিয়া কাপ জয়ী দল, এশিয়া কাপ জয়ী যুব দল, তাদেরকে ঠিকঠাক গ্রুম করা হয়েছে এবং সেই দলটাই বর্তমানে এই জায়গায় এসে পৌঁছেছে। সুতরাং যে কোনো দলের ক্ষেত্রেই এই আফগানিস্তান একটু উদাহরণ হয়েই থেকে যায় যে আন্ডার-19 প্লেয়ারদের কিভাবে তুলে আনতে হয়। আমি ভারত পাকিস্তানের কথা বাদ দিলাম, তারা তো রেগুলারলি তাদের প্লেয়ার আসতেই থাকে, কিন্তু বাকি দলগুলো যারা আন্ডার-19 প্লেয়ারদের উপর ভরসা করে থাকে, বাংলাদেশ অনেক ক্ষেত্রেই থাকে। সুতরাং বাংলাদেশ এই দিকটা একটু দেখুন যে কিভাবে অনূর্ধ্ব-19 প্লেয়ারদের গ্রুম করে জাতীয় দলে এমন জায়গাতে নিয়ে আসতে হয় যখন তারা বিশ্বকাপের মতো মঞ্চে বড় বড় দলকে হারানোর ক্ষমতা রাখে। সুতরাং এবার দেখা যাক এই যুব ক্রিকেটারদের মধ্যে থেকে কতজন ভবিষ্যতে জাতীয় দলে মানে সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান এবং তারপর দলকে অবশ্যই ম্যাচও জেতে।